প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। ব্রিটেনের খন্দকার সহকারী অধ্যাপক শফি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ, জাতীয় বিশ্ববিদ্যালয় আজকের অনলাইন ক্লাসে তোমাকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা দ্বিতীয় বর্ষের সামষ্টিক অর্থনীতি কোর্স নিচ্ছি। আমি এর আগে প্রথম দ্বিতীয় লেকচার আলোচনা করেছি, প্রথম দ্বিতীয় অধ্যায়। আজকে আমরা তৃতীয় অধ্যায় আলোচনা করব। আজকের অধ্যায় শিরোনাম যৌগ বিনিয়োগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার তৃতীয় লেকচার। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি অংশগ্রহণ করবে এবং ক্লাসটি উপভোগ করবে এবং এর ফলে তোমরা আশা করি কিছুটা উপকৃত হবে। তো শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমাদের সময় খুবই কম থাকে ক্লাসে, শেষ করতে হয়, আমরা মূল ক্লাসে চলে যাই। আজকে আলোচনা করবো যৌগ বিনিয়োগ। সামষ্টিক অর্থনীতি, এটা খুবই একটি গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আমরা যৌগ বিনিয়োগ নিয়ে আজকে একটু জানতে চেষ্টা করব। তো শিক্ষার্থীবৃন্দ, যৌগ বিনিয়োগ আমরা প্রথমে জানার চেষ্টা করব ভোগ বলতে কি বোঝায়। আমরা ভোগ বলতে কি বুঝি, কনজাম্পশনটা কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি একটু স্লাইডের দিকে তাকাই, সাধারণত কোনো দ্রব্য ব্যবহারের মাধ্যমে তার উপযোগ নিঃশেষ করাকে ভোগ বলে। কোনো দ্রব্য ব্যবহার করে তার উপযোগ নিঃশেষ করাকেই বলা হচ্ছিল ভোগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেটা খেয়াল করুন। আমি যদি আরেকটু যোগ করি, উৎপাদনের মাধ্যমে দ্রব্যের কি হয়, উপযোগ সৃষ্টি হয় এবং ব্যবহারের মাধ্যমে দ্রব্যের উপযোগ নিঃশেষ হয়। উৎপাদন করলে উপযোগ সৃষ্টি হলো আর ব্যবহার করার মাধ্যমে উপযোগ নিঃশেষ হলো। তার মানে কি হচ্ছে, উপযোগ নিঃশেষ করাকে বলতেছি আমরা ভোগ। আরেকটা বিষয় হলো যে বলছি, উৎপাদন ও ভোগের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়। উৎপাদন ছাড়া ভোগের কথায় আসে না, আবার ভোগ ছাড়া উৎপাদনের কোনো মূল্য নেই। তাহলে কি হচ্ছে, ভোগ ও উৎপাদনের সম্পর্ক অত্যন্ত নিবিড়। তো শিক্ষার্থী, তাহলে আমরা কি বলতে পারি, যে নির্দিষ্ট সময়ে উৎপাদিত দ্রব্য ব্যবহারের মাধ্যমে উপযোগ নিঃশেষ করাকে ভোগ বলে। নির্দিষ্ট সময়ে যদি কোনো একটা দ্রব্য উৎপাদন করা হয়, সেটা যদি আমরা ব্যবহারের মাধ্যমে কি করি, উপযোগ নিঃশেষ করি, তাকে বলা হচ্ছে হলো ভোগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমার বিষয়টি বুঝতে পারছেন। আমি কোনো একটা ব্যবহারের মাধ্যমে তার উপযোগ নিঃশেষ করাকে বলা হচ্ছিল ভোগ। উৎপাদন ভোগ খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। কারণটা কি, উৎপাদন ছাড়া ভোগ চিন্তা করা যায় না। আবার যদি ভোগ না করি, তাহলে উৎপাদনের যেটা মূল সেটা কি হবে, লক্ষ্য বর্জিত হবে না। তো সেক্ষেত্রে আশা করি তোমরা ভোগ কিসের কথা পেয়েছ, মানে ব্যবহারের মাধ্যমে উপযোগ নিঃশেষ করাকে আমরা ভোগ বলতে পারি। নির্দিষ্ট সময়ে যে একটা দ্রব্য উৎপাদন হলো, সেটা কি করবো আমরা, ব্যবহারের মাধ্যমে উপযোগ নিঃশেষ করাকে বলা হচ্ছিল ভোগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা এর পরের টপিক চলে যাই। ভোগ অপেক্ষক কাকে বলে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অপেক্ষক কথাটাকে বুঝি, ভোগ যেসব বিষয়ের উপরে কি করে, নির্ভর করে। যেসব বিষয়ের উপর ভোগটাকে ভোগকে প্রভাব বিস্তার করে, ভোগকে নিয়ন্ত্রণ করে ভোগ করে, বা ভোগ কম বা বেশি, যেটাই বলে না, সেটা যার উপর ডিপেন্ড করে বলতে আমরা ভোগ। আমরা আরেকটু যদি খেয়াল করি শিক্ষার্থীবৃন্দ, মানুষের ভোগ ব্যয়, তার আয়, রুচি, পারিপার্শ্বিক অবস্থা ইত্যাদি বহু বিষয় দ্বারা প্রভাবিত হয়। তার আয়, রুচি, পারিপার্শ্বিক অবস্থা ইত্যাদি বহু বিষয় দ্বারা কি হয়, প্রভাবিত হয়। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা খেয়াল করি বিষয়টা, সবগুলো বিষয় পয়েন্ট খেয়াল করো। তার আয়, তার রুচি, তার পারিপার্শ্বিক অবস্থা ইত্যাদি বহু বিষয় দ্বারা প্রভাবিত হয়। সামষ্টিক অর্থনীতিতে আয়ের সাথে ভোগ ব্যয়ের সম্পর্ককে সাধারণত ভোগ অপেক্ষক বলে। মানে আমার আয় এবং আমার সাথে আমার ব্যয়, এই যে সম্পর্ক, এটি বলা হচ্ছিল ভোগ অপেক্ষক। আয়ের সাথে ব্যয়ের সম্পর্ক, আর এই যে ব্যয়টা হচ্ছে কিছু বিষয়ের উপর নির্ভর করে এই ব্যয়টা কম বেশি হয়। আমরা সেটাই বলছি, আয়, রুচি, পারিপার্শ্বিক অবস্থা। একজনের যে পরিমাণ আয়, তার যে পরিমাণ ব্যয়, অন্য একজন ব্যক্তির ক্ষেত্রে একই পরিমাণ আয় হলে ব্যয়, ভোগ একই রকম বা ব্যয় একই রকম নাও হতে পারে। কারণ কি হচ্ছে, আয়ের সাথে ভোগের সম্পর্কটা সাধারণত ভোগ অপেক্ষক বা ভোগ প্রবণতা। ঠিক আছে, আমি ভোগ অপেক্ষক
কনজাম্পশন ফাংশন, আর ভোগ প্রবণতা বলছি প্রপেনসিটি টু কনজিউম। তো শিক্ষার্থী কিন্তু আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। আবার খেয়াল করার বিষয়টা যে তার ভোগ ব্যয় তার আয়, রুচি, পারিপার্শ্বিক অবস্থা ইত্যাদি বহু বিষয় দ্বারা প্রভাবিত হয়। তার মূল কথা তো আয় তো অবশ্যই চিন্তা করতে হবে যে আয় ছাড়া কিন্তু তার যার যেমন আয় সে সেরকম কি করবে ব্যয় করবে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আয় একই রকম হলে ব্যয়টা একরকম হয় না, তখন তার রুচি পারিপার্শ্বিক অবস্থার মধ্যে অবস্থার উপরে অনেকটা নির্ভর করে। তার মানে কি হচ্ছে যেসব বিষয়ের উপর তার ভোগটা নির্ভর করতেছে সেটাকে বলা হচ্ছিল ভোগ অপেক্ষক। তো শিক্ষার্থী মতো আয় ভোগের এই সম্পর্ককে আবার ভোগ বিধিও বলা হয়। আয়ের সাথে এই যে ভোগের যে সম্পর্ক একে বলা হচ্ছিল ভোগ বিধি। তো শিক্ষার্থীবৃন্দ আশা করি বিষয়টি ভোগ আপেক্ষক বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। আমরা যদি আরেকটু ক্লিয়ার করি যে সূচি তৈরি করি আয়ের সাথে ভোগের সাথে একটা সূচি তৈরি করি তাহলে কিন্তু বিষয়টা আরো ভালো ব্যাখ্যা করা যাবে। ভোগ তালিকা বা সূচি তৈরি করে ভোগ আপেক্ষক ধারণাটি ব্যাখ্যা করা যায়। আমি চিন্তা করি যে আয় হলো আমার ওয়াই বলতেছে এখানে, আয় হলো ভোগটা বলতে কন্ডাক্টরটা বলছিল সি। আমরা যদি দেখি দেখো টেবিলটা খেয়াল করে একটু আমাদের আয় শূন্য ভোগ শূন্য, আয় 1000 যদি টাকা ধরি, ভোগ 1000 টাকা ধরলাম, আয় 2000 টাকা, ভোগও 2000 টাকা ধরলাম। দেখো তৃতীয়তে দেখলাম যে আয় যদি দেখি আমরা 3000 টাকা, তাহলে দেখা যাচ্ছে ভোগ হচ্ছে 2500 টাকা। তার মানে কি হচ্ছে একটা জায়গা পর্যন্ত তার হয়তো ভোগটা ওইভাবে বাড়ছে, একইভাবে বাড়ছে, যতক্ষণ আয় করছে পুরোটাই ব্যয় করছে, কিন্তু সেটা কি হবে যে তার যে পরিমাণ আয় করছে কিন্তু সেই পরিমাণ কি ভোগটা বাড়বে না, ভোগটা সেগুলো হচ্ছে না। মানে কি আয় হলো 3000 টাকা, ভোগ হচ্ছে 2500 টাকা। আবার দেখো আয় হচ্ছে 4000 টাকা, ভোগ হলো 3000 টাকা। মানে কি হচ্ছে মূল কথাটা হলো এরকম যে পরিমাণ যে পরিমাণ আয় বাড়ছে ভোগ সেই পরিমাণ বাড়ছে না। তাহলে আমরা এই বিষয়টি আর একটু ক্লিয়ার হতে পারলাম যে এক মিনিটের সময় যে ভোগ যে আয় যেভাবে বাড়ে ভোগ সেভাবে বাড়ে না। আর একটু যদি চিন্তা করি আমরা এখানে যদি দেখি শিক্ষার্থীবৃন্দ এই চিত্রটি যদি দেখি আমরা তাহলে দেখতে পাই দেখো যে এখানে আমরা দেখছি যে আমাদের ডিসপোজেবল যে পার্সোনাল ইনকাম আর কনজাম্পশন পার পিরিয়ড, এখানে দেখি যে আয় যদি $1000 বিলিয়ন হয় সেখানে কনজাম্পশন হচ্ছে $1000 বিলিয়ন, ভালো কথা হচ্ছে। $2000 বিলিয়ন সেখানে $2000 বিলিয়ন, ঠিক আছে। দেখো তোমার $3000 বিলিয়ন যেখানে হচ্ছে সেখানে কিন্তু তার কনজাম্পশন $3000 বিলিয়ন হচ্ছে না। তাহলে কি হচ্ছে এই যে বিষয়টা তার আয়ের সাথে ব্যয় যখন আয় যে পরিমাণ বাড়ছে ভোগ সে পরিমাণ বাড়ছে না। ঠিক একইভাবে আমরা যদি দেখি $4000 সেখানেও দেখলাম যে যদি আমরা 45 যদি রেখাটা চিন্তা করি, আমরা যদি দেখি যে এই যে সবুজ রেখাটা চিন্তা করতে হলে আমাদের কি কনজাংশন রেখা, আমাদের যেটা দেখি আয় রেখাটা যদি দেখি যে আয় রেখার চেয়ে ভোগ রেখাটা নিচে নেমে আসছে, তাহলে কি হচ্ছে যে পরিমাণ আয় বাড়ছে ভোগ সে একই অনুপাতে বাড়ছে না। তাহলে কি হচ্ছে যে আমরা দেখছি যে নির্দিষ্ট জায়গা লেভেলের পরে তাহলে কি হচ্ছে তার ভোগটা তুলনামূলক একটু কমে যাচ্ছে, বা তার কি হচ্ছে এরপরে তার ভোগটা কমে যাচ্ছে। আর একটা বিষয় শিক্ষার্থী কিন্তু বিষয়টা তুমি আসলে বুঝতে পারলে যে মানে প্রাথমিকভাবে হয়তোবা আয়ের সাথে ভোগের সাথে একটা একইভাবে আছে, কিন্তু যখনই তার আয় আরো বাড়ছে তখন ভোগটা অত বেশি বাড়ছে না, তখন আয়ের তুলনায় ভোগটা একটু কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে আরেকটা বিষয় তোমাদের বুঝতে হবে এই বিষয়টা, এটা কিন্তু সব দেশে কিন্তু একভাবে প্রযোজ্য নয়। কারণটা কি তুমি চিন্তা করো যেসব দেশে মানে খুব ইনকাম কম, আয় কম, তাদের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। কারণটা কি অনেক বেশি যাদের ইনকাম, আমাদের যে মাথা পিছু আয় যদি অনেক অনেক বেশি যাবে, যেমন আমরা যদি ফ্রান্স চিন্তা করি, আমেরিকা চিন্তা করি, আমরা যদি সুইজারল্যান্ড চিন্তা করি বা কাতার চিন্তা করি, এসব দেশের কিন্তু আয় অনেক বেশি। তখন কি হচ্ছে তার একটা সময় ভোগটা আর অতটা হচ্ছে, তখন তার এই জায়গাটা আয়ের সাথে ভোগের সাথে একটা পার্থক্য লক্ষ্য করে। অনেক গরিব দেশে এটা এই শক্তিটি প্রযোজ্য হয় না, তখন তার এত বেশি তার অভাব থাকে, তখন যা আয় করে তার তখন আর সঞ্চয় করার সুযোগ তার থাকে না। আশা করি শিক্ষার্থী বন্ধু তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। আমরা এই বিষয়টা আরেকটু যদি চিত্র দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এখানে যে তোমরা দেখো যে ন্যাশনাল ডিসপোজেবল ইনকাম আর কনজাম্পশন যদি দেখি, এখন দেখো যে তৃতীয় যেটা হলো আমাদের কনজাম্পশন রেখা আর হলো পদ্ধতি হলো আয় রেখা। এখন দেখো
এই আরেকটার সাথে কি আছে দেখো, কনজাম্পশন প্লাস সেভিং দুইটা মিলে হচ্ছে আরেকটার সাথে যেটা হচ্ছে। আর এখানে যে বিষয়টা হচ্ছে কনজাম্পশন লেখা, সেটা মানে কি হচ্ছে আয়ের তুলনায় আমার কি হচ্ছে ভোগটা কম, সেই বিষয়টা আমরা এখানে দেখতে পারলাম। তো সেক্ষেত্রে কিন্তু এখানে এক কথা আলোচনা মানে আর একটা চিত্র দেখানো হয়েছে। আমরা যদি একটু দেখি যে কনজাম্পশনটা হচ্ছে তার তার কিভাবে ডিপেন্ড করতেছে আয়ের উপরে, মানে আয়ের উপর ডিপেন্ড করতেছে কনজাম্পশন। আর কিভাবে সেটা কি হচ্ছে কনজাম্পশনটা আয়ের সাথে কিভাবে ভ্যারি করছে সেটা আমরা একটু এখানে চিত্রনামে দেখানোর চেষ্টা করেছি। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এর পরের যে পয়েন্টটি আছে সেটা আমরা একটু আলোচনা করব। ভোগ প্রবণতা নির্ধারক সমূহ বা ভোগ এর নির্ধারক সমূহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি একটা একটা করে চিন্তা করি যে ভোগ কিসের উপর নির্ভর করে আসলে। প্রথমে যে বিষয়টা আছে সেটা হলো আয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চিন্তা করি যে আয়, আমরা জানি যে আহ, যার যেমন আয়, অনেকে বলি আমরা এরকম যে যার যেমন আয় তার তেমন ব্যয়। মানে কি হচ্ছে আয়ের সাথে তার মানে কনজাম্পশন, তার ভোগটা কি করতেছে সবার আগে নির্ভর করছে। সবার আগে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আয়, মানে আয় যদি না থাকে তাহলে তোমার ভোগ তুমি চিন্তাই করতে পারছো না। তখন সবার আগে নির্ভর করতেছিল আয়ের উপরে তোমার ভোগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যদি চিন্তা করি আমরা দাম স্তর। এখন যদি দেখি আমার আহ, পণ্য বা সেবার যেটা আমি গ্রহণ করছি বা ক্রয় করছি বা যে সেবাটা নিচ্ছি সেটা পেতে আমার কি পরিমাণ ব্যয় করতে হচ্ছে, সেটা কি পরিমাণ মূল্য পরিশোধ করতে হচ্ছে, সেটা যদি দেখা যাচ্ছে যে আমার বেশি পরিমাণ হয়ে যাচ্ছে, দামটা বেশি তুলনামূলক আয়ের সাথে, তাহলে বুঝতে হবে যে আমাদের কি হবে, আমাদের ভোগ প্রবণতা কি হবে, হ্রাস পাবে। আমি দেখি না আমাদের যদি যে পরিমাণ আয় আছে সেই তুলনায় পণ্য বা সেবার মূল্যটা কম, তাহলে আমাদের কি হবে প্রবণতা বৃদ্ধি পাবে। আমাদের আমাদের দেশে চিন্তা করি যে আমাদের দেশে যে মাথাপিছু ইনকাম আর যে আমাদের পণ্যদ্রব্যের মূল্য বা সেবা যেটা পেতে যে মূল্য যেটা দিতে হয় সেটার কিন্তু তুলনামূলক একটু বেশি, এই জন্য আমাদের কিন্তু প্রবণতা একটু কম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি আরেকটু চিন্তা করি যে রাজস্ব নীতি, যদি সরকারের রাজস্ব নীতি চিন্তা করি আমরা, আমরা দেখি যে সরকার কিন্তু তার রাজস্ব আয় বাড়াতে চায় সবসময়, তার সরকার স্ট্রং হতে চায়, শক্তিশালী হতে চায়। সে কারণ থেকে সে এই রাজস্ব আয় দিয়ে তার উন্নয়নমূলক কর্মকাণ্ড সে বাস্তবায়ন করবে। যদি এটা করতে হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের চিন্তা করতে হবে যে আহ, কিভাবে রাজস্ব আয় বাড়াতে হবে বা বাড়ানো যায়। বাড়াতে যে কি করে সরকার, যে ট্যাক্সের হারটা বাড়াচ্ছে। কিন্তু আমরা বাংলাদেশে যদি চিন্তা করি যে অনেক সময় দেখতে পাচ্ছি যে সরকার আসলে ট্যাক্সের ক্ষেত্রটা বাড়াতে বেশি পারছে না, বা দেখা যাচ্ছে যারা দিচ্ছে তাদের উপরেই বেশি করে কি হচ্ছে কর আরোপ করা হচ্ছে। এতে কি হচ্ছে যারা উদ্যোক্তা তারা বেশি তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বা নিরুৎসাহিত হচ্ছে যে এত কষ্ট করে ব্যবসা করে তারা কিন্তু আহ, খুব বেশি মুনাফা করতে পারছে না। এর ফলে বেশি করে আবার পরবর্তী বিনিয়োগও বাধাগ্রস্ত হচ্ছে। তো শিক্ষার্থীবৃন্দ, রাজস্ব নীতি যদি ব্যবসায়ীদের অনুকূলে না হয় বা সাধারণ মানুষের জন্য সেটা একটু বার্ডেন হয়ে যায়, বোঝা হয়ে যায়, তখন কিন্তু তার ভোগটা সে কমে যাবে। কারণ থেকে তার এটা অনির্দিষ্ট সরকারকে তার আয়ের একটা অংশ দিতে হবে, তখন তার ক্রয়ের সামর্থ্য প্রবণতা কি হয়ে যাবে, কমে কমে যাবে। তো সেখানে আসলে বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। সঞ্চয় প্রবণ, যদি সঞ্চয় প্রবণ হয় তাহলে কি হবে, যে আমি সঞ্চয় প্রবণ একজন ব্যক্তি বা তুমি সঞ্চয় ব্যক্তি, তাহলে কি তোমার যে আয় আছে সেই তোমার কি হবে, ভোগটা কম হবে। কিন্তু সঞ্চয় প্রবণতা কম থাকে তো এটা তুমি কি হচ্ছে, তুমি যা আয় করছো তার তুমি একটা অংশ তুমি সঞ্চয় করছো। ওয়ারেন বাফেটের কথা চিন্তা করে সে বলছে তুমি আগে সঞ্চয় করো তারপর তুমি কি করো, ব্যয় করো। আবার চিন্তা করো না আমি আগে ব্যয় করব, তারপরে হলো যা থাকে অবশিষ্ট সঞ্চয় করবো, তাহলে তোমার কি হবে, তোমার ভোগটা বেশি হবে, সঞ্চয় কম হবে। আর যদি তুমি মনে করো সঞ্চয়টা আগে করে নিব, তাহলে কি হবে, তাহলে তোমার ভোগটা তুলনামূলক কি হবে, কম হবে। তো সেক্ষেত্রে আসলে একটু বিষয়টি বুঝতে পেরেছো। এরপরে কোনো চিন্তা করো সুদের হার। যদি সুদের হার কি হয়, কোনো ক্ষেত্রে বেশি হয়, তাহলে চিন্তা করো তুমি সঞ্চয় বেশি করবে, সুদের হার সুদ বেশি, ইন্টারেস্ট বেশি পাবে, ব্যাংকে তুমি ইনভেস্ট করছো, তাহলে সুদের হার বেশি, তোমার ভোগ প্রবণতা কম হবে। সুদের হার কি হবে, যেহেতু বেশি তাহলে তোমার ভোগ প্রবণতা কি হবে, কম হবে, তুমি পাচ্ছ। আর কেউ সুদের হার যদি আহ, আবার এরকম হতে পারে উল্টো একটা বিষয় মনে হতে আছে যে তুমি কোনো ক্ষেত্রে লোন নিয়েছো,
বা কোনো একটা কিছু করেছো, তখন কিন্তু সেটা আবার অন্যরকম হয় যে আমি যে খরচটা করবো, আমি যদি লোন নিই সুদের হার যদি বেশি হয় তাহলে কিন্তু আমি এই আমাকে এই এত উচ্চ সুদে নিয়ে আমার কোনো কিছু ভোগ করা বা কোনো সেবা গ্রহণ করা ঠিক হবে না। এই দুইটা বিষয় এখানে লক্ষ্য করা যায়। তো সেক্ষেত্রে আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। আয় বন্টন, আমার আয়টা কিভাবে বন্টন করব, আমরা কোন কোন ভাবে এটাকে ব্যয় করব, আমরা কিভাবে এটাকে বিচ্ছিন্ন করতে পারি, সেটার উপরে চিন্তা করতে হবে যে আমার কোন খাতে কতটুকু ব্যয় হবে, তার উপর প্রবণতা কি করবে নির্ভর করে। আমার শিক্ষা, চিকিৎসা, যাতায়াত, আদার্স যে বিষয়গুলো আছে সেখানে আমরা যদি চিন্তা করি এগুলো, তাহলে সেটার উপরে আমার প্রবণতা নির্ভর করে। তো সেক্ষেত্রে যদি আমাদের চিন্তা করি প্রত্যাশার পরিবর্তন, আমাদের কিন্তু প্রত্যাশার পরিবর্তন হয়। আমরা আজকে যেটা চাচ্ছি আমরা পরের দিন সেটা নাও পেতে পারি, এক মাস পরে সেটা নাও পেতে পারি। তারপরে আমাদের প্রতিনিয়ত আমাদের প্রত্যাশার পরিবর্তন হচ্ছে, সে অনুযায়ী কি করতে হচ্ছে আমাদের ভোট প্রবণতা বাড়ছে বা কমছে। আমরা যদি চিন্তা করি সেটা আমরা আরো ভালো একটা জায়গা চিন্তা করি, ভালো নিশ্চিত জায়গা দেখতে চাই, আমাদের দেশের আরো অর্থনৈতিকভাবে একটা মজবুত ভিত্তি দ্বারা করাতে চাই, তাহলে আমরা কি করবো, বেশি করে সেভিংস করবো, ভোগটা কম করবো। তাহলে কি হবে, আমাদের সঞ্চয়টা যদি বেশি হয় তাহলে আমাদের ভবিষ্যৎ মোটামুটি আমার চিন্তা অর্থনৈতিকভাবে কি হবে, একটু মজুত অবস্থানে থাকবে। এই চিন্তার উপর কিন্তু প্রত্যাশার পরিবর্তনের সাথেও কিন্তু ভূখণ্ড অনেকটা নির্ভর করে। তো সেক্ষেত্রে কিন্তু রুচি ও অভ্যাস, যদি কারো মানে একটু রুচি এবং অভ্যাস যদি একটু রুচিশীল মানুষ হয়, একটু কোনো আহ, আহ, ভালো মানের বা কোনো কিছু একটা কিছু ব্যবহার করতে চায়, সে কিন্তু তাহলে ওইটা পাওয়ার জন্য সে যথেষ্ট ব্যয় করতে করবে। অথবা একজন যদি বিদেশে যদি ভালো রেস্টুরেন্টে বা মাঝে মাঝে খায়, মাঝে কোথাও ঘুরতে যায়, মানে ব্যয় করে, অথবা সে দামি গাড়ি ব্যবহার করে, দামি গাড়ি ব্যবহার করে, এই বিষয়গুলো যদি থাকে তাহলে সে কিন্তু বেশি প্রবণ হবে, তার কিন্তু কি হবে সেভিংসটা কি হবে, সঞ্চয়টা কম হবে। কারণ এইগুলোর উপরে প্রবণতা অনেকটা আহ, নির্ভর করে। তো সেক্ষেত্রে কিন্তু রুচি যদি তার যদি দেখা যাচ্ছে যে না তার এগুলো কোনো সমস্যা নেই, যে কোনো কিছুতে চলে যায়, তাহলে কিন্তু তার ক্ষমতা কম হবে। সেক্ষেত্রে কিন্তু হ্যাঁ, বিজ্ঞাপন অনেক সময় আছে যে পণ্যের বিষয়টা হলো যে আহ, বিজ্ঞাপনের উপরে ডিপেন্ড করতেছে আমার কোন হবো কি হবো না। পরে এরকম হয় যে নিজেকেও সে দেখাতে চায় কি হবে, কি অবস্থা, নিজেকে প্রবেশ করতে চায়, নিজেকে সহায় করতে চায়, এর উপরও তার প্রবণতার একটা অংশ নির্ভর করে। তো সেক্ষেত্রে কিন্তু সামাজিক অবস্থান, সামাজিক অবস্থান কি, আমার যদি সামাজিক অবস্থান খুব ভালো অবস্থানে থাকে তাহলে আমি চিন্তা করি আমার আমার একটা নির্দিষ্ট স্ট্যাটাস মেনটেন করতে হবে, তাহলে আমাকে সেটা করে করার জন্য নিয়েও একটা পরিমাণ ওই ক্ষেত্রে ব্যয় করতে হবে, প্রবণতা দেখাতে চাই, তাহলে কিন্তু আমাকে প্রবণতা যদি না সেটা কোনো অবস্থা না থাকে তাহলে কিন্তু আমার সঞ্চয়টা বেশি হবে, প্রবণতাটা তুলনামূলক কম হবে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের পরের পয়েন্টে চিন্তা করি মজুরির স্তর পরিবর্তন। যদি মজুরির স্তর পরিবর্তন হয়, যেমন আমরা যদি চিন্তা করি যে মজুরি প্রতিদিন 500 টাকা দিয়ে 700 টাকা হয়, হঠাৎ করে বেড়ে গেল, তাহলে কি হচ্ছে, তার কিন্তু ওই পরিমাণ সাথে সাথে ব্যয়টা নেওয়া বাড়বে, তখন কি হবে, তার প্রবণতা তুলনামূলক বাড়বে। কারণ থেকে সে আয় বেড়েছে, ভোগও বাড়বে। আর যদি যদি এমন হয় যে না আরো নেমে গেছে, তাহলে কি হবে, তার ভোগটা আরো কমে যাবে। তো সেটা কিন্তু মজুরি স্তর পরিবর্তনের সাথেও ভোগ প্রবণতা বাড়ে বা কমে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রদর্শন প্রভাব, যদি আমরা দেখাতে চাই, কাউকে দেখাতে চাই, তো আমাকে শো অফ করতে চাই, তাহলে কি করতে চাই, আমরা অনেক সময় কিন্তু বেশি বেশি করে ভোগ ভোগ প্রবণতার দিকে ধাবিত হই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে আহ, দেখানোর প্রবণতা থেকে আমাদের ভোগ প্রবণ বেশি হয়ে যায়, তখন দেখা যায় আমাদের সঞ্চয়টা কি হবে, তুলনামূলক কম হবে। সামাজিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, সোশ্যাল সেফটি যেটাকে বলি আমরা, আমাদের ব্যক্তি ভবিষ্যৎটা আমরা মানে নিশ্চিতভাবে দেখতে চাই, ভবিষ্যৎকে মনোনীত ফেলতে চাই না, তাহলে কিন্তু আমাদের কি করতে হবে, সামাজিক নিরাপত্তা বিষয়টি আমাদের নিশ্চিত করার জন্য অবশ্যই সেভিংস বাড়াতে হবে, প্রবণতা কমাতে হবে। আমাদের ভবিষ্যতের নিশ্চিত সুন্দর জায়গা দেখতে চাই, কোনো অনিশ্চয়তা অনিশ্চয়তা বা দুরারোগ্য কোনো ব্যাধি হলে আমরা যেন সেখানে ট্রিটমেন্ট করার সুযোগ পাই, আমাদের কারো নির্ভরশীল না হবে, এই কারণে কিন্তু সে ভোগ হবে কি হবে না এটা ডিপেন্ড করতেছে যে সে কতক্ষণ সঞ্চয় করবে। তো শিক্ষার্থী কিন্তু নগদ অর্থ, নগদ অর্থটা সে কি প্রেম পাচ্ছে তার উপরে কিন্তু প্রবণ। অনেক সময় আছে অর্থ আছে নগদ না, কিন্তু কোন ব্যয় অনেক লক্ষ্য করা যায়, নগদ অর্থ যদি থাকে তখন সে অনেকের অনেক অর্থ আছে কিন্তু সেটা নগদ না, তাহলে সে ভোগটা কম করে। আর যদি নগদ অর্থ বেশি থাকে তখন ভোগ কম সে বেশি
ভোগ করে থাকে। তো সেক্ষেত্রে আমরা পরে যদি ভোক্তার ঋণ, যদি ভোক্তার যদি ঋণ থাকে তাহলে সে ভোগ প্রমাণ কম হবে, ভোক্তার ঋণ যদি না থাকে তাহলে সে ভোগ প্রমাণ বেশি হবে। যদি ঋণের পরিমাণ বেশি হয় তাহলে সে ভোগ কম করবে ভোক্তা। আর যদি ঋণ নাই থাকে তাহলে কি হবে, তার ঋণ নাই সে ভোগ ইচ্ছা মতো সে করতে পারে, ভোগ তাহলে তার বাড়বে। তো সেক্ষেত্রে আমরা ধর্মীয় সামাজিক উৎসব, ধর্মীয় সামাজিক উৎসব আমরা দেখি যে আমাদের যেমন আমরা চিন্তা করি যে আমাদের ঈদুল আজহা, ঈদুল ফিতর, তারপর আমাদের যদি দুর্গা পূজা বা নববর্ষ, এই সব অনুষ্ঠানে কিন্তু আমাদের এই অনুষ্ঠানের পর্যটন হচ্ছে আমাদের বা থেকে কম। যদি অনুষ্ঠানগুলো বেশি হয়ে থাকে তাহলে একটা দেশের দেখা যায় সাধারণত ওই সব সময় বেশি আমাদের খরচটা বেশি হয়, ভোগটা বেড়ে যায়। তো সেক্ষেত্রে আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। সরকারি ব্যয়, যদি সরকারি ব্যয় বেশি হয়ে যায় তখন ভোগটা কি হয়ে যায়, সরকারি ব্যয় বেশি হলে দেখা যাচ্ছে যে মানুষের কাছে টাকা পয়সা কিন্তু চলে আসে বেশি, তখন মানুষের কাছে যখন বেশি আসবে তখন কি হবে, সে বেশি করে ব্যয় করতে পারবে। সরকারি ব্যয়ের সাথে কিন্তু সাধারণ মানুষের ভোগের একটি সম্পর্ক রয়েছে। সরকার যদি তুচ্ছতা সাধন করে, মানুষের কাছে টাকা না আসে, উন্নয়ন প্রকল্প খুব কম হয়, তাহলে মানুষ কিন্তু নগদ টাকা কম আসবে, ভোগের সামর্থ্য কমে যাবে, প্রবণতা একটা কমে যাবে। তো সেক্ষেত্রে আশা করি এই বিষয়গুলো চিন্তা করলে ভোগ কি কি বিষয়ের উপর নির্ভর করে কম বেশি হয়, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তো সেক্ষেত্রে আমরা এখন আলোচনা করব বিনিয়োগ বলতে কি বোঝায়, বা বিনিয়োগ বলতে কি বুঝো, হোয়াট ইজ ইনভেস্টমেন্ট। আমরা খুব ভালো বিষয় চিন্তা করি। আমরা কিন্তু বলেছি ভোগ ও বিনিয়োগ বিষয়টি নিয়ে আলোচনা করছি। আমরা শিক্ষার্থীবৃন্দ, অর্থনীতিতে বিনিয়োগ বলতে মুনাফা অর্জনের উদ্দেশ্যে নতুন মূলধন সামগ্রীর মজুদ বৃদ্ধি করাকে বোঝায়। মূলধন সামগ্রীর মজুদ বৃদ্ধি, নতুন মূলধন সামগ্রীর মজুদ বৃদ্ধিকে বোঝায়, যার ফলে কর্মসংস্থান উৎপাদন বৃদ্ধি পায়। নতুন মূলধন সামগ্রীর মজুদ বৃদ্ধি, যার ফলে কর্মসংস্থান ও উৎপাদন বৃদ্ধি পায়। মূল উদ্দেশ্য মুনাফা অর্জন হলো সাথে জড়িত, তার সাথে জড়িত কি কি আছে, নতুন মূলধন সামগ্রীর মজুদ বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধি। আমরা দেখা কথা কি যে বিনিয়োগ করতে চাই, যাই বলি না কেন, আমরা অনেকে বলি, শিল্পীরা এরকম বলবে যে ভাই আমি তো এখানে উৎপাদন বাড়াচ্ছি, দেশের অর্থনীতি অবদান রাখছি, ঠিক আছে, আমি কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করছি, এটাও ঠিক আছে, কিন্তু মূলত কথা উদ্দেশ্য কিন্তু একটাই, যে আমি মুনাফা করতে চাই। কিন্তু এই মুনাফা করতে গেলে তার উৎপাদন বাড়াতে হবে, তার কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করতে হবে। এটা করতে হলে তার কি করতে হবে, মজুদ বৃদ্ধি করতে হবে। মূলধন সামগ্রী যে এটা কি করতে হবে, মজুদ বৃদ্ধি করতে হবে। আর একে বলা হচ্ছে অর্থনীতির ভাষায় বিনিয়োগ। বিষয়টা আশা করি বুঝতে পেরেছে। বিনিয়োগ হলো যে আমার মূলধন সামগ্রীর মজুদ বৃদ্ধি, এর ফলে কি হবে, নতুন বেশি উৎপাদন বাড়বে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। যদিও মূল উদ্দেশ্য মুনাফা অর্জন, তার সাথে আছে যে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থানের বৃদ্ধি, এবং কি হবে আমাদের সামগ্রিকভাবে কি হবে, মজুদ বৃদ্ধিটা হবে। মূলত এটা করার ফলে, মজুদ বৃদ্ধির ফলে আমাদের কি করতে হবে, কি হবে, আমাদের উৎপাদন বাড়বে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে এটা বলতে পারি আমরা যে মুনাফা অর্জনের জন্য, আসলে মূলত মুনাফা অর্জনের জন্য। অর্থনীতিবিদ কি বলছে, কেইনসের মতে পূর্ব থেকে আছে শিল্প কারখানায় সরঞ্জাম ও বস্তু সামগ্রীর সাথে নতুন কিছু সংযোজন হওয়াকে প্রকৃত বিনিয়োগ বলে। মূলত হলো যে আসলে আমরা যেটা আমি বিষয়টা যেটা বলি, খেয়াল করে আমাদের আমি মুনাফা করতে চাই, মুনাফা বাড়াতে চাই, এটা করতে যে আমাদের যে পূর্বের যে আমাদের বিনিয়োগ আছে তার সাথে আমরা কি করতে, নতুন মূলধন সামগ্রী মজুদ বৃদ্ধি করতে চাই। এর ফলে কি হবে, উৎপাদন বাড়বে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এটাই আমরা বলতে অর্থনীতির ভাষা হলো এই বিনিয়োগ। বিষয়টা কিন্তু আমরা যদি আরেকটু বিষয়টা করে একটু আলোচনা করি তাহলে হলো যে মোট বিনিয়োগ ও নিট বিনিয়োগের পার্থক্য। তো শিক্ষার্থী কিন্তু আমাদের চিন্তা করি যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠানের মূলধনের মজুদ বৃদ্ধি করার জন্য কিংবা মূলধনের মজুদ বজায় রাখার জন্য বিভিন্ন ক্ষেত্রে যে পরিমাণ ব্যয় নির্ধারণ করতে হবে তার সমষ্টিকে মোট বিনিয়োগ বলে। বিষয়টি বোঝার চেষ্টা করে শিক্ষার্থীবৃন্দ।
কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠানের ব্যবসা শিল্প প্রতিষ্ঠানের মূলধনের মজুদ বৃদ্ধির জন্য কিংবা মূলধনের মজুদ বজায় রাখার জন্য মূলধনের মজুদ বজায় রাখার জন্য বিভিন্ন ক্ষেত্রে যে পরিমাণ ব্যয় নির্ধারণ করতে হবে তার সমষ্টি বলা ছিল মোট বিনিয়োগ। আসলে মজুদ বৃদ্ধি বা মজুদ না যেটা আছে সেটাকে আমি ধরে রাখতে চাই, এই জন্য যে পরিমাণ ব্যয় নির্ধারণ করা হয় তার সমষ্টিকে বলা হচ্ছিল মোট বিনিয়োগ। শিক্ষার্থীবৃন্দ, যে মজুদ বৃদ্ধি করতে চাই বা আগে যে মজুদ আছে সেটাকে মানে ধরে রাখতে চাই, এর জন্য যে পরিমাণ ব্যয় করা হচ্ছে তার সমষ্টিকে বলা হচ্ছিল মোট বিনিয়োগ। শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি আরেকটা বিষয় চিন্তা করি, মোট বিনিয়োগ থেকে মূলধন দ্রব্যের ক্ষয়জনিত ব্যয় বাদ দিলে যা পাওয়া যায় সেটা ছিল নিট বিনিয়োগ। আমি যে মোট বিনিয়োগ যেটা করেছি, মূলধন যে মজুদ কি করতে চাচ্ছি, যে বৃদ্ধি করতে চাচ্ছি, তার সাথে যেটা আছে সেটাকে ধরে রাখতে চাচ্ছি, তার সমষ্টি বলছিল মোট বিনিয়োগ। এখান থেকে আমি কি করবো, ডেপ্রিসিয়েশন কস্ট কি দিতে চাই, বাদ দিতে পারলে আমাদের হবে কি হবে, নেট বিনিয়োগ। আশা করি সেক্ষেত্রে করবো অপচয়টা কি দিতে চাচ্ছি, বাদ দিতে চাচ্ছি। দেখো, মোট বিনিয়োগ থেকে মূলধন দ্রব্যের ক্ষয়জনিত ব্যয় বাদ দিতে চাচ্ছি। তো সেটা কিন্তু আমরা যদি এই সমীকরণের সাহায্যে বিষয়টি দেখি তাহলে কিন্তু আরো তোমরা বুঝতে পারবেন। আমরা যদি দেখি যে এখানে দেখছি আমরা কি দেখতেছি, আমরা নেট ইনকাম, নেট ইনভেস্টমেন্ট, গ্রোস ইনভেস্টমেন্ট আর হলো ডেপ্রিসিয়েশন কস্ট। এখানে হলো যে আমরা বলছি যে নেট বিনিয়োগ থেকে কি বলছি আমরা, গ্রোস ইনভেস্টমেন্ট থেকে আমরা ডেপ্রিসিয়েশন কস্ট যদি বাদ দিই তাহলে নেট কি পাওয়া যায়, ইনভেস্টমেন্ট পাওয়া যায়। আবার খেয়াল করে সেখানে হবে গ্রোস ইনভেস্টমেন্ট থেকে আমরা যদি কি করি, মূলধন জাতীয় দ্রব্যের যে ক্ষয়জনিত ব্যয় সেটা যদি বাদ দিই তাহলে আমরা পাবো হলো নেট ইনভেস্টমেন্ট বা নেট বিনিয়োগ। আসলে সেক্ষেত্রে কিন্তু মোট বিনিয়োগ থেকে অবচয় বাদ দিলে নেট বিনিয়োগ পাওয়া যায়। আমরা যদি একটু পার্থক্যটা আর বিষয় ভালো করে দেখি তাহলে আরো বিষয়টি বুঝতে পারবো। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা চিন্তা করি যে উত্তর আলোচনা থেকে যেটা বুঝলাম সেটা যদি বলি যে মোট বিনিয়োগ হলো আর নেট বিনিয়োগ কি আমরা সেটা বুঝলাম। তারপর আমরা একটু বলি মোট বিনিয়োগ বলতে বিনিয়োগজনিত সকল ব্যয়কে বোঝায়, আর মোট বিনিয়োগ থেকে মূলধনের ক্ষয়জনিত ব্যয় বাদ দিলে নেট বিনিয়োগ পাওয়া যায়। একই কথা আগেই বলেছি। তো সেক্ষেত্রে পরের বিষয়টা খেয়াল করো, মোট বিনিয়োগ একটি সম্পূর্ণ ও বৃহত্তর ধারণা আর নেট বিনিয়োগ একটি আংশিক বা ক্ষুদ্র ধারণা। তো সেক্ষেত্রে পরের বিষয়টা চিন্তা করো, জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে জিএনপি নির্ণয়ে মোট বিনিয়োগ বিবেচিত হয়, কিন্তু এনএনপি নির্ণয়ে নেট বিনিয়োগ বিবেচিত হয়। নেট ন্যাশনাল প্রোডাকশন যদি চিন্তা করি তারপরে যদি আমরা করি সেটাকে নেট বিনিয়োগ কথাটা চিন্তা করা হয়। আশা করি সেক্ষেত্রে মোট বিনিয়োগ ও নেট বিনিয়োগের মধ্যে পার্থক্যটি তোমরা বুঝতে পেরেছ। আশা করি একটা হলো মূল কথাটা ডেফিনিশনটা বাদ দিলে এটা হলো সম্পূর্ণ ধারণা, একটা আংশিক ধারণা। এটা জিএনপি নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার হয়, এনপি নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার হয় নেট বিনিয়োগটা। তো সেক্ষেত্রে বিনিয়োগের নির্ধারক সমূহ কি কি যদি একটু চিন্তা করি তাহলে বিষয়টা আরো একটু ক্লিয়ার হবে। বিনিয়োগ নির্ধারক সমূহ যদি মূলধনের প্রান্তিক দক্ষতা, আমরা মূলধনটা যে ব্যয় করছি তার থেকে আমরা অ্যাট দ্য এন্ড আমরা আসলে কি মানে এটা গেইন করতে পারছি, আমরা কতটুকু কোন থেকে উৎপাদন বৃদ্ধি করতে পারছি, মূলধন করতে আমরা কতটা প্রফিট করতে পারছি, এটার উপর চিন্তা করে আমরা বিনিয়োগ নির্ধারক সমূহ চিন্তা করতে পারি। আয়ুষ্কাল আমাদের আমি চিন্তা করবো যে আমরা কতদিনের জন্য তার বিনিয়োগ করবো, কতদিনের জন্য লোনটা নিব, এরপর কিন্তু বিনিয়োগ নির্ধারক নির্ভর করছে। পরিচালনার ব্যয় যদি আমরা বিনিয়োগ করতে চাই যে সেটার জন্য অপারেটিং কস্ট কি হবে, সেটা কত পার্সেন্ট ব্যয় হবে তার উপরে কিন্তু বিনিয়োগ অনেকটা নির্ভর করে। বাজার মূল্য আমি যেটা করছি সেটা বাজার মূল্য কতটুকু পাচ্ছি তা সেটাও কিন্তু সেটার অংশ নির্ভর করে যে আমার বিনিয়োগ তার কোনো একটা অংশ নির্ভর করে। তো সেক্ষেত্রে কিন্তু মডেলের পরিবর্তন, যে আমার যে সে কাজ করছি সেটা যদি কোনো কারণে এখানে যে
ধারায় চলছে সেটা যদি সেভাবে না চলে, সেটা পরিবর্তিত হয়, তাহলে কিন্তু আমার যেভাবে আমার আমরা কিছুদিন আগে করোনাকালীন সময় দেখলাম যে ব্যাংকের সুদের হার, তারপরে সিন্ডিকেট আনার জন্য চেষ্টা করা হচ্ছে, সরকার বলছে অনেকটা এখন অর্জিত হয়েছে, এর ফলে ব্যবসায়ীরা উপকৃত হচ্ছে। এই যে বিষয়টা, এই যে পরিবর্তন হচ্ছে, এই যে বিষয়ের উপরও কিন্তু বিনিয়োগটা নির্ভর করছে। আমি বিনিয়োগ বেশি করব না কম করবো, বিনিয়োগ আমার উদ্যোগ গ্রহণ করবো কিনা, এই বিষয়ের মানে চিন্তা মানে প্রভাব বিস্তার করছে। নেট বার্ষিক প্রতিদান, আমাদের যে নেট যে বার্ষিক প্রতিদান কি হচ্ছে, সেটার উপরও কিন্তু আমরা বিনিয়োগটা নির্ভর করছে। ভবিষ্যৎ আশাবাদ, আমি আশাবাদী কিনা, আমি ভবিষ্যতে ভালো দেখছি কিনা, আমার সম্ভাবনা আছে কিনা, তার উপরও কিন্তু বিনিয়োগ নির্ভর করছে। পরিশোধ সময়, যদি আমার হয় পরিশোধ খুব অল্প সময়ে সুদের হার বেশি হয়, তাহলে কিন্তু আমার বিনিয়োগটা কমে যাবে। যদি পরিশোধ সময় বেশি পাওয়া যায় তাহলে কি হবে, আমার তাহলে বিনিয়োগটা আমি বেশি করবো। আর যদি বাজার ব্যবস্থা যদি উন্নত হয়, আমার প্রফিট করার সম্ভাবনা বেশি থাকবে। আমার যদি সেটা যদি তাহলে আমি ব্যবসাটা বেশি ভালোভাবে চালাতে পারবো। যদি সেটা উন্নত না হয় তাহলে আমার বিনিয়োগ করেও সেটা থেকে বেশি আউটপুট পাবো না। এই বিষয়টা বাজার ব্যবস্থার উপরেও কিন্তু আমার বিনিয়োগটা নির্ভর করছে। সুদের হার যদি বেশি হয় তাহলে লোন কম নিব, বিনিয়োগ কম করব। সুদের হার কম, লোন বেশি নিব, বিনিয়োগ কম করব। বিনিয়োগ কম বেশি সুদের উপর অনেকাংশে নির্ভর করে। প্রত্যাশিত আয়ের বর্তমান মূল্য, আমি যেটা আয় করছি সেটা বর্তমান মূল্য। আমি যদি চিন্তা করি, আমার এটা চিন্তা করি টাইম হলো মানে অর্থ মূল্য যেটা বলি, সেটা যদি আমি চিন্তা করি যে তা আজকে যা আমি লোন নিয়েছি তার এগেনস্ট কতটুকু প্রফিট করেছি, বা 10 বছর পরে যেটা আমি আয় পাবো সেটার বর্তমান মূল্য কত, সেটা যদি আমি না ক্যালকুলেশন করতে পারি তাহলে কিন্তু আমি লোন নিয়ে কিন্তু সত্যি অর্থে মুনাফা করতে পারবো। কারণ আমি 10 বছর পর যেটা পাবো সেটা কিন্তু বর্তমানে সেটা আমার ক্যালকুলেশন করতে হবে, সেটার বর্তমান মূল্য কত। এটা যদি যদি আমি যদি বুঝি তারপরে যদি প্রফিট থাকে তাহলে বুঝতে হবে আমার একটা বিনিয়োগ করা লাভজনক হবে। তাছাড়া কিন্তু আমরা কিন্তু এটা বেশি বিনিয়োগ করেও বেশি লাভবান হতে পারবো না। তো সেক্ষেত্রে আশা করি বিষয়টি বুঝতে পেরেছে। বিনিয়োগের চাহিদা ও সরবরাহ মূল্য, বিনিয়োগের চাহিদা আছে কিনা, তার জন্য আমরা যে বিনিয়োগের চাহিদা, বিনিয়োগ করতে চাই কিনা এবং তার সাথে সে অনুযায়ী সরবরাহ করছি কিনা মূলধনটা, সেটা একটা বিষয়ের উপর নির্ভর করতেছে বিনিয়োগ। তারপরে আছে যে আর্থসামাজিক অবলোকন, দেখা যায় অনেক সময় আছে যে বিনিয়োগ বাড়বে কি কমবে, আর্থসামাজিক অবস্থা যদি খারাপ ভালো দিকে যায়, খারাপ দিকে যায়, তাহলে কিন্তু আমার এখানে বিনিয়োগ করা খুব বেশি লাভজনক হবে না। যদি কোনো কারণে অন্যরকম অন্য কোনো সমস্যা সৃষ্টি হয় তাহলে কিন্তু আমার ইনভেস্টমেন্ট এখানে আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তো সেখানে রাজনৈতিক স্থিতিশীলতা, যদি রাজনীতি স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করে তাহলে আমার বিনিয়োগ করাটা অনেক বেশি লাভজনক হবে। কারণ দেখে আমি এখানে স্টেবল একটা পরিবেশ পাবো, আমার ব্যবসা ভালো করে রান করতে পারে সাধারণত। তাহলে আমার মূল উদ্দেশ্য মুনাফা করা, কাঙ্ক্ষিত মাত্রা মুনাফা করা, সেটা আমার অর্জিত হবে। যদি স্টেবল থাকে, পরিস্থিতি অনুকূলে না থাকে তাহলে বিভিন্ন আনরেস্ট থাকবে এবং সমস্যার দেখা দিবে, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা আমরা অর্জন করতে পারবো না। তো সেক্ষেত্রে কিন্তু আমরা ভোগ ও বিনিয়োগ সূচি ব্যবহার করে কিভাবে জাতীয় আয়ের স্তর নির্ধারিত হয় সেটা আমরা একটু বের করতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। ভোগ ও বিনিয়োগ সূচি ব্যবহার করে কিভাবে জাতীয় আয়ের স্তর নির্ধারিত হয়। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি চিন্তা করি এখানে স্বাভাবিক ভোগ এ সমান দিলাম 200, আবার খেয়াল করতে শিক্ষার্থীবৃন্দ আমার আলোচনা আগে আসলে সেটা বুঝে নিই। ভোগ ও বিনিয়োগ, কনজাম্পশন অ্যান্ড ইনভেস্টমেন্ট, আমরা সূচি তৈরি করবো যে জাতীয় আয়ের স্তর নির্ধারিত হয়, মানে কি এটা আয়টা স্তর নির্ধারিত হবে। স্বাভাবিক ভোগ হলো এই ধরলাম 200, প্রান্তিক ভোগ প্রবণতা দিয়ে দিলাম 0.50, বিনিয়োগে ধরলাম আয় এখানে 300। যদি টাকা করি এখানে করি তাহলে দেখো আমাকে চিন্তা করি যে বা এখানে সি সমাধান কত ধরলাম 200 প্লাস 0.5 মানে 200 প্লাস 0.5 ওয়াই। আয় নির্ধারণী দুই ক্ষেত্র আছে, ওয়াই মানে আয় হলো কি, আয়টা হবে আমার কনজাম্পশন আর বিনিয়োগের সমষ্টি। ঠিক আছে, ভোগ ও বিনিয়োগ
এর উপরেই কি করতেছে আমার আয়টা নির্ভর মানে আয়ের উপরেই ভোগ ও বিনিয়োগ করছে, এবং কি আয়টা হবে ভোগ ও বিনিয়োগের সমষ্টি। মূল কথা হলো যে আয়টা হবে ভোগ ও বিনিয়োগের সমষ্টি। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সমীকরণটা খেয়াল করি, তাহলে আমরা এখানে আয় হচ্ছে, আয়টা আমাদের কত হচ্ছে, ধরলাম কত, আয়টা বের হলো কত, 1000। আমরা ডলার ধরতে পারি, টাকা ধরতে পারি, বিলিয়নে ধরতে পারি, কোটিতে ধরতে পারি, সেটা আমাদের বোঝার জন্য যেটা সুবিধা সেটা আমরা বললাম। আমরা যদি সূচি তৈরি করি তাহলে কিন্তু অনেকটা ভোগ ও বিনিয়োগ সূচি ব্যবহার করে কিভাবে ভারসাম্য আয় স্তর নির্ধারিত হয় চিত্রের মাধ্যমে দেখানো হলো। দেখো এখানে আমাদের আয় যেখানে আছে, আমরা ধরলাম যে ওখানে আমি দেখেছিলাম, দেখো সেক্ষেত্রে কিন্তু আমরা বলছি যে সংযুক্ত ভোগ বলছি 200, 200 যদি বিলিয়ন ডলার ধরি, সেটা আমরা এখন 200 হিসাব করেছি। আমরা বলছিলাম ওখানে কি বলেছিলাম যে বিনিয়োগ বলছিলাম 300 ডলার ডলারে ধরলাম, তাহলে কি হবে 200 আর 300 কত হচ্ছে, সংযুক্ত যেটা বলছি 500 ডলার মনে করো। তাহলে আমার পরবর্তীতে কি হচ্ছে, আয় যদি ধরি আমার 200 ডলার, তাহলে কি হচ্ছে 15 300, তাহলে 300 নিলে কত, 600 কি হচ্ছে আমাদের আয়ের সমান হবে ভোগ আর কর্মচারীর সমান। তো সেক্ষেত্রে কিন্তু আশা বিষয় বুঝতে পারছো তোমরা। এখন যদি চিন্তা করি আমরা পরের বিষয়টি চিন্তা করি যে এখানে যে 400 মোট আমাদের যে 300 আর 400 700, এটা হয়ে যে আয়টা আসতে, এটা কি হচ্ছে আমাদের মিলে যাচ্ছে। দেখো খেয়াল করো আমাদের যে কনজাম্পশন আর হলো যে ইনভেস্টমেন্ট সেটা কিন্তু হচ্ছে এখানে পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে চিন্তা করি, তাহলে আমরা যদি এইটা চিন্তা করি, দেখো আমাদের যখন একটি আয় হলো 1000, কনজাম্পশন কত আমাদের 700, ইনভেস্টমেন্ট 300, আর আমাদের তাহলে কনজাম্পশন আর ইনভেস্টমেন্ট সংখ্যা হচ্ছে 1000। আশা করি সেটা কিন্তু আমি বিষয়টি বুঝতে পেরেছি। আমরা যদি পরে ঠিকমতো দেখি তাহলে আরো বিষয়টি ক্লিয়ার হবে। তো সেক্ষেত্রে দেখো আমাদের এখানে আমরা যেখানে যে দেখেছি সেটা দেখো যে তোমরা আরো বিষয়টা বুঝতে পারো। এখানে আমাদের বলছি এখানে স্বয়ংভূত যে এটা ছিল, একটা ছিল 200, আর বিনিয়োগ ছিল কত ছিল 300, তাহলে মোট হলো 500। এখান থেকে কিন্তু দেখো এই আমাদের লাল যে রেখাটা দেখতে পাচ্ছি এটা হলো আমাদের কনজাম্পশন যেটা আছে সেটা দেখো 200, এই সমীকরণের মাধ্যমে কিন্তু আমরা এটা বের করেছি। তারপর শিক্ষার্থী বিন্দু আমাদের যেটা দেখেছি, দেখো এখানে 200 ডলার, এই হলো 200, আয় হলো 300, এই 500। খেয়াল করে শিক্ষার্থী বিন্দু এই যে বিষয়টা এখানে আমরা দেখলাম যে অ্যাগ্রিগেট ডিমান্ড, অ্যাগ্রিগেট ডিমান্ড আমরা যদি দিই, দেখো অ্যাগ্রিগেট ডিমান্ড, আর দেখো এই যে কোনো একটা দেখো যেটা আছে অ্যাগ্রিগেট আউটপুট, কারণ কি হচ্ছে অ্যাগ্রিগেট ডিমান্ড আর অ্যাগ্রিগেট আউটপুটটা কিন্তু দেখো আসলে এই যে যে পথের রেখাটা এখানে এরকম কথা খেয়াল করো। আচ্ছা, তারপরে দেখা যাচ্ছে যে আমরা এই যে যেটা হচ্ছে দেখো এখানে আমাদের যখন এটা আমাদের অ্যাগ্রিগেট আউটপুট হলো তত আমাদের 1000 যদি বিলিয়ন ডলার হয়, আমাদের দেখো অ্যাগ্রিগেট ডিমান্ড আছে 1000 বিলিয়ন ডলার। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এটার একটা সংযোগ দেখতে পারলাম। আর আমরা সমীকরণের সাথে যদি আমরা একটু সংযোগ দেওয়ার চেষ্টা করি তাহলে আমরা ভোগ ও বিনিয়োগ সূচি ব্যবহার করে জাতীয় আয়ের স্তর নির্ধারিত হয় কীভাবে সেটা আমরা দেখলাম। দেখুন আমাদের জাতীয় আয়টা নির্ভর করতেছে, এখানে আমাদের আয়টা নির্ভর করতেছে আমাদের ভোগের সাথে এবং আমাদের বিনিয়োগের সাথে। এইটাই আমরা এখানে এই সমীকরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের দেখি যে যখন আয় 1000 বিলিয়ন ডলার তখন তার ভোগ এবং বিনিয়োগ এবং দেখলাম 1000 বিলিয়ন, এটা 1000 বিলিয়ন ডলার। ঠিক আছে, একইভাবে আমরা এখানে চিত্র মানুষের দেখাতে সক্ষম হলাম যে আমাদের যখন নাকি এই ভোগ দেখো আমরা এটা বলছি যে আমরা বলছি এটাকে কনজাম্পশন তারপর ইনভেস্টমেন্ট। দেখো শিক্ষার্থীবৃন্দ এই যে জায়গাটা আমাদের কিন্তু সাথে বোঝা যাচ্ছে। আশা করি তোমরা যে অ্যাগ্রিগেট ডিমান্ড যেটা রিয়ালি সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখানে। শিক্ষার্থীবৃন্দ এই সমীকরণের মাধ্যমে আমরা বিষয়টি ভালো করে এই কোন চিত্রটা প্রমাণ আমরা দেখতে পাবো। আশা করি শিক্ষার্থীবৃন্দ বিষয়টি বুঝতে পেরেছ।
এর পরবর্তী যেটা আমরা পরের লেকচার আলোচনা করব, আজকে ক্লাসে আমরা আলোচনা করেছি, তোমরা একটু মনোযোগ সহকারে শুনলে আশা করি এই ক্লাস থেকে উপকৃত হবে। একটু বারে বারে যদি একটু দেখে নাও তোমরা বিষয়টি, তাহলে আর একটু বিষয়টা বুঝতে পারবে। যেহেতু সমস্যা থাকার কারণে আমরা অনেক কিছু বিস্তারিত অনেক কিছু বলতে পারি না, শেষ করতে হয়। বিষয়টি আশা করি তোমরা কিছু উপকৃত হয়েছে। এই ক্লাসটি পাশে একটু দেখবে বইটি, তাহলে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সকলকে।